গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 22 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি ম্যাথের উপর থেকে আমরা 21টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু লিঙ্ক প্রোভাইড করা আছে প্রিভিয়াস ক্লাসগুলোর। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এবং যে অঙ্কগুলো আজকের এই ক্লাসে থাকছে তোমরা প্রত্যেকেই জানো যে 15টা করে কোশ্চেন কিন্তু করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাসে। তো সেই কোশ্চেনগুলো ক্লাস শেষের পরে, ক্লাসে তো অবশ্যই দেখবে, দেখার পর ক্লাস শেষের পরে প্রতিটা অঙ্ক বাড়িতে নিজেরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে, এবং প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু রিভিশন করবে, দরকার পড়লে ভিডিও আরো আরেকবার রিমাইন্ড করে দেখবে। শুরু করছি আজকে তোমাদের 22 নম্বর ম্যাথের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, হাজারের সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা বিভাজ্য হবে? ইজি কোশ্চেন। কি করতে হবে? হাজার নাও, হাজারকে 45 দিয়ে ভাগ করো। বলেছে হাজারের সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 45 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তো হাজারকে 45 দ্বারা ভাগ করো। তো 2 দিয়ে ভাগ করলে 45 দুগুণ কত হচ্ছে? 90। 90 মানে এখানে ভাগশেষ থাকছে 10, আর এখানে আবার জিরো নামলো, আবার 2 দিয়ে যাবে, 45 দুগুণ কত? 90, আবার এখানে থাকলো কত? 10। তো নিচে ভাগশেষ এসে গেল কত? ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার এসে গেছে কত? রিমাইন্ডার এসে গেছে 10। তো এখানে ভাজক কত ছিল? ভাজক ছিল 45। ভাজক থেকে ভাগশেষটাকে বিয়োগ করে দাও, তাহলে পাচ্ছ কত? 35। তো হাজারের সাথে যদি 35 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটা 45 দ্বারা কিন্তু সম্পূর্ণ বিভাজ্য হবে। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। দুটো সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে বলে দিয়েছে 44 এবং 264। এই টাইপের কোশ্চেন কিন্তু এর আগের ক্লাসগুলোতে অলরেডি করিয়েছি। একটাই সূত্রও কিন্তু বারবার বলেছি, কিন্তু এই কোশ্চেনটা দেখো সামান্য একটু ঘুরিয়ে দিয়েছে সেকেন্ড লাইনে বলেছে দেখো, প্রথম সংখ্যাটাকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, ভাগ করলে 44 ভাগফল হয়, তাহলে অপর সংখ্যাটি কত? তো এখান থেকে তোমাদের ফার্স্টে প্রথম সংখ্যা কি হবে? প্রথম সংখ্যাটাকে বার করে নিতে হবে। তো এখানে বলেছে প্রথম সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? ভাগফল পাবো 44। তাহলে প্রথম সংখ্যা কি হবে? প্রথম প্রথম সংখ্যা কি হবে? প্রথম সংখ্যা হবে কোনাকুনি গুণ করলে 2 ইন্টু 44, অর্থাৎ প্রথম সংখ্যা কত হবে? প্রথম সংখ্যা হবে 88। এবার এখানে জানতে চাইছে যে অপর সংখ্যাটি কত হবে। তো অপর সংখ্যা বার করার আগে আমাদের সেই সূত্র কিন্তু মনে রাখতে হবে। সূত্র কি? সূত্র হলো সংখ্যা দ্বয়ের গুণফল, সংখ্যা দ্বয়ের গুণফল সমান সমান কি হবে? লসাগু ইন্টু গসাগু। লসাগু ইন্টু গসাগু। তো লসাগু এবং গসাগুর গুণফল সমান কি হবে? দুটো সংখ্যার গুণফল। তো প্রথম সংখ্যা পেয়ে গেছো কত? 88। একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স। তো 88 ইন্টু এক্স মানে সংখ্যা দুটোর গুণফল হলো। লসাগু বলে দিয়েছে দেখো 264, গসাগু বলে দিয়েছে 44। তো এখান থেকে অপর সংখ্যা অর্থাৎ এক্স এর ভ্যালু পেয়ে যাবে। এখান থেকে কাটো, 44 দিয়ে কাটলে 44 দুগুণ 88, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 একে 2, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। তো অপর সংখ্যা পেয়ে গেলে কত? অপর সংখ্যা পেয়ে গেলে 132। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এই যে সূত্রটা সংখ্যা দুটোর গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, সূত্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রের উপরে কিন্তু কোশ্চেন থাকছে এখনকার তোমাদের এক্সামে, সেটা পিএসসির এক্সাম হোক, এসএসসির এক্সাম হোক বা পুলিশের এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই সূত্রের উপর থেকে কোশ্চেন দিচ্ছে। তো কোশ্চেনটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে প্র্যাকটিস করবে। চলে আসো পরের কোশ্চেন। সরলতম মান নির্ণয় করো। তো এই টাইপের সরল দিলে খাতায় পাতানোর কোনো দরকার নেই। ফার্স্টে তোমাদের যেটা কাজ হবে সেটা হলো এইটুকু অংশকে সলভ করা। তো এইটুকু অংশকে সলভ করো। এইটুকু অংশকে সলভ করলে এখান থেকে পাচ্ছ দেখো 1 মাইনাস এ, নিচে লসাগু হলো 1 মাইনাস এ, তো এখানে উঠে যাচ্ছে 1 মাইনাস এ, আর উপরে আছে প্লাস এ। তো প্লাস এ মাইনাস এ কেটে গেল, এখান থেকে পাচ্ছ কত? 1/1 মাইনাস এ।
এবার এখানে দেখো এখানে 1/1 - a, এই 1/1 - a টা কোথায় আসবে, এখানে চলে আসবে 1/1 - a, মানে 1/1 - a আসছে। তো এটাকে উল্টে গেলে কি হবে, উল্টে গেলে হবে আগে আছে 1 মাইনাস উল্টে গেলে হয়ে যাবে 1 - a। তো এখান থেকে মাইনাসটাকে গুণ করো, -1 প্লাস a, তো +1 -1 কেটে গেল, তো এখান থেকে থাকছে আলটিমেট কি a। তাহলে এখন কতটা বেরিয়ে গেল, কতটা সলভ করে নিলে, এতটুকু পার্ট কিন্তু সলভ করে নিয়েছো এবং এর ভ্যালু কই পেলে, এর ভ্যালু পেয়েছো a। এবার বাকি যেটা আছে সেটা এখানে বসাও, 1 - a/কি a, তাহলে 1 - a/a মানে a কেটে গিয়ে এখানে আসলো 1, তো 1 - 1 সমান কত, 0। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। 8/125 এর পাওয়ার 4 এর -4/3 এর সরলতম মান কত। তো এটাও ইজি কোশ্চেন, আমরা প্রত্যেকেই পড়ে এসেছি। এর ইনভার্স মানে কি 1/a, যদি a এর পাওয়ার -2 হয় তার মানে কি 1/a এর স্কয়ার। অর্থাৎ এখানে কি হচ্ছে, এই মাইনাস থাকার অর্থ হলো যে ভগ্নাংশ যেটা আছে ভগ্নাংশটা জাস্ট উল্টে যাচ্ছে। তো ভগ্নাংশ উল্টে গেলে হবে 125/8, এবং এর পাওয়ার কত হচ্ছে, এর পাওয়ার হচ্ছে 4/3, মাইনাসটা উঠে গেছে কারণ কি ভগ্নাংশটা উল্টে গেল। এবার এখানে ভেতরে 125/8 যেটা আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি যে 5 এর কিউব বাই কত, 2 এর কিউব, এবং তার টোটাল পাওয়ার কত, 4 এর 3 আছে। তো কিউবটাকে যদি আমি কমন নিই, অর্থাৎ 5/2 এর হোল পাওয়ার কত কিউব, আর বাইরে আছে কত 4 এর 3, সেটা গুণ আকারে চলে আসলো। তো 3 এবং 3 কেটে গেল, এখান থেকে চলে আসলো কি 5/2, টোটালটার পাওয়ার কত, টোটালটার পাওয়ার 4। তো 5 এর পাওয়ার 4 মানে কত হবে, 625, মানে 4টে 5 এর গুণফল, আর 4টে 8 এর, সরি 4টে 2 এর গুণফল কত হবে, 4টে 2 এর গুণফল হবে 16। 2 এর কিউব মানে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16। তো অ্যান্সার আসবে 625/16, যেটা আছে অপশন এ তে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। 30 টাকা প্রতি কেজি মূল্যের 12 কেজি চালের সঙ্গে 40 টাকা প্রতি কেজি মূল্যের 8 কেজি চাল মেশানো হলো, তবে মিশ্রিত চালের প্রতি কেজি মূল্য কত। তো ইজি কোশ্চেন, এখানে 30 টাকা দামের যে চালটা কত কেজি নিয়েছে, 12 কেজি নিয়েছে, আর 40 টাকা দামের যে চালটা কত কেজি নিয়েছে, 8 কেজি নিয়েছে। তো 40 × 8, তাহলে এখান থেকে পেয়ে গেলে যে টোটাল দাম কত পড়লো। এবার দেখো এখান থেকে টোটাল কত কেজি তুমি চাল কিনেছো, তো এখান থেকে কিনেছো 12 কেজি আর এখানে 8 কেজি, তো 12 + 8, তো টোটাল দাম তাকে টোটাল পরিমাণ দিয়ে ভাগ করলে পেয়ে যাবে প্রতি কেজি চালের মূল্য কত। তো এখানে 3/12 গুণ করলে 3/12 36, আর 4 কত হচ্ছে 32, বাই এখানে হচ্ছে কত 20, 300 300 600, আর 60 আর 20 কত হচ্ছে 680, বাই কত 20, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 3 2 6, 4 2 8, অর্থাৎ 34 টাকা প্রতি কেজি দরে কিন্তু চাল তাদের কেনা পড়েছে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মিশ্রিত চাল এর প্রতি কেজির মূল্য কত, 34 টাকা পার কেজি। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে সেই ক্লাসটা পরবর্তীতে রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়। সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো তোমাদের ইচ্ছা মতো টাইমে কিন্তু দেখে নিতে পারবে। এছাড়া এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয় সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমাদের প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে তোমাদের যুক্ত করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইড করা হবে। এছাড়া আরো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের
সিলেবাস ওয়াইজ জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি ম্যাথের টার্গেট ব্যাচ অনলি ফর পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াস। তো এই পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের জন্য ম্যাথের টার্গেট ক্লাসটাও কিন্তু তোমাদের এই চ্যানেলে চলছে। এটা বাদ দিয়ে বাকি যাবতীয় এক্সামের জন্য ম্যাথের ক্লাস আমাদের চলছে আমাদের নতুন চ্যানেল। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলের লোগোটা দেখে নাও। চ্যানেলের লিংক কিন্তু এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা থাকবে, সেটার উপরে ক্লিক করলে তোমরা আমাদের ম্যাথ বাই সন্তু স্যার এই নতুন ইউটিউব চ্যানেলে চলে আসতে পারবে। এবং যেহেতু নতুন চ্যানেল সেই কারণেই লিংকটা প্রোভাইড করা আছে। এবং তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এর পাশাপাশি এটাকেও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। রেগুলার বেসিস এই চ্যানেল দুটো থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকবে তোমাদের এক্সামের মানে তোমাদের টার্গেটেড যে এক্সাম আছে সেই এক্সামের উপর বেস করে। চলে আসো পরের কোশ্চেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এই টাইপের কোশ্চেন তোমাদের পিএসসির এক্সামে দিয়েছে। এখানে দেখো বলেছে যে a is to b, b is to c, c is to d, a is to d এর মান কত। অনেক সময় কোশ্চেন থাকবে a is to b is to c is to d এর মান কত। তো বার করার একটাই সূত্র, মানে একটাই সূত্র না, এটা আমারই বানানো একটা লজিক। তো এই লজিক অ্যাপ্লাই করবে তাহলে একদম নির্ভুলভাবে সহজেই কিন্তু সলভ করতে পারবে। তো এখানে ফার্স্টে এ বি সি ডি চারটে ভেরিয়েবল আছে, চারটে ভেরিয়েবল লিখে নিলে। ফার্স্টে দেখো a is to b আছে 3:4, তো a আর b এর নিচে লেখো 3:4। তারপরে আছে দেখো b is to c এর ভ্যালু কত 5:7। তো ঠিক এর পরের লাইনের পাশের লাইন নয়, এর ঠিক পরের নিচের লাইনে b is to c এর জায়গায় লেখো 5:7। তারপরে দেখো আছে c is to d সমান 8:9। তো এর ঠিক পরের লাইনে c এর নিচে লেখো 8 আর d এর নিচে লেখো 9। এবার যে ফাঁকা স্থানগুলো আছে, এই ফাঁকা স্থান এটা 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 এটা, এই ফাঁকা স্থানগুলো কিভাবে ফিল আপ করবে সেটা ভালোভাবে দেখে নাও। এখানে দেখো নিচের লাইনের ক্ষেত্রে 8 এর লেফট হ্যান্ড সাইডে আর কোনো সংখ্যা নেই, তো বাকি এই যে দুটো ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানে 8, এখানেও 8 বসাও। মাঝখানের লাইনে চলে আসো, 5 এর লেফট হ্যান্ড সাইডে দেখো ফাঁকা স্থান আছে, তো এখানে চোখ বন্ধ করে 5 বসাও। 7 এর ডান সাইডে দেখো ফাঁকা আছে, তো এখানে 7 বসাও। একইভাবে ওপরের লাইনে 4 এর দু সাইড ডান সাইড দুটো কিন্তু ফাঁকা আছে, তো 4 এর ডান সাইডে এখানেও 4 বসাও, এখানেও 4 বসিয়ে দেবে। তো যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যায় কিন্তু বসাবে, যে প্রসেসে বসাতে বললাম সেইভাবে বসাবে। এবার দেখো এই যে কলাম বরাবর আমি এখান থেকে মাঝখান থেকে ভাগ করছি, এই কলাম, এই কলাম এবং এই কলাম, এই চারটে কলাম বরাবর দেখবে যে কোনো সংখ্যা কমন আছে কিনা। যদি কমন থাকে এখান থেকে কাটাকুটি করে নাও, তাহলে গুণ করতে সুবিধা হবে। তো এখান থেকে 4 দেখো কেটে যাচ্ছে, 4 কাটছে, 4 কাটছে, আর এখান থেকে 4 দিয়ে কাটলে 4 2 8। আর দেখো কোনো সংখ্যা কমন আছে কিনা, 3 দেখো, 3 হবে না, 5 5ও হবে না, 2ও হবে না। তো আর কমন যখন নেই তখন এবার প্রত্যেকটা কলাম বরাবর গুণ করে লেখো। তো এখানে 3 আছে, 3 আর 5 গুণ করলে 15, 15 এর সঙ্গে 2 গুণ করলে হবে কত 30। তো এখানে বসলো কত 30। তারপরে দেখো 50টা কত, 50টা 40। তারপরে 7 আর 8 গুণ করলে কত 56, 27টা 56। তারপর 7 9 কত 63। অর্থাৎ a is to b is to c is to d এর ভ্যালু পেয়ে গেলে 30:40:56:63। কিন্তু এখানে কোশ্চেনে সেটা জানতে চাইনি, জানতে চাইছে a is to d এর ভ্যালু। তাহলে a is to d এর ভ্যালু কি হবে, তো a এর ভ্যালু কত, দেখো এখানে a এর ভ্যালু পেয়েছো কত, a এর ভ্যালু পেয়েছো 30। তো এখানে a এর নিচে লেখো 30। d এর ভ্যালু কত পেয়েছো 63, d এর নিচে লেখো এখানে 63। এখান থেকে রেশিও বার করো, 3 দিয়ে কাটলে 3 10 কে 30, 3 দিয়ে কাটলে 3 21 63, অর্থাৎ 10:21 a is to d এর রেশিও হবে 10:21। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। কোন সংখ্যার 20% এর মান 120 হলে সংখ্যাটির 120% এর মান কত হবে। তো এখানে ধরে নাও সংখ্যাটা x, সংখ্যাটার 20% বলেছে, তো 20% মানে 20/100, এর ভ্যালু কত বলে দিয়েছে, এর ভ্যালু বলে দিয়েছে 120। তাহলে এখান থেকে আগে সংখ্যাটা বার করে নাও। এখানে 20 দিয়ে কাটলে কত হবে 6, মানে 6 20 120। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত, অরিজিনাল সংখ্যাটা হলো 600। এবারে যে সংখ্যাটা তুমি পেলে 600,
এই 600 এর 120% ভ্যালু এখানে জানতে চাইছে। তো এখানে 0 0 কেটে গেল, এখান থেকে পাচ্ছ 6 12 কত 72 720। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। একটি দ্রব্যের ক্রয় মূল্য বলেছে বিক্রয় মূল্যের 95%, লাভের হার কত? তো আমি এখান থেকে ধরে নেব সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, আমি এখান থেকে ধরে নিচ্ছি কত 100 টাকা হলো বিক্রয় মূল্য। বলেছে একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 95%, তো বিক্রয় মূল্যের সেলিং প্রাইসের 95% এর ভ্যালু কি বলেছে? একটা দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। তো সেলিং প্রাইস আমি ধরে নিয়েছি কত 100 টাকা, তো 100 ইন্টু 95% মানে 95/100, 100 100 কেটে গেল, এখান থেকে কস্ট প্রাইস কত পেলে? কস্ট প্রাইস পেয়ে গেলে 95 টাকা। তো কস্ট প্রাইস 95 টাকা, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য 95 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে তোমার প্রফিট অর্থাৎ লাভ কত হচ্ছে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দাও, পেয়ে যাবে তোমার প্রফিট কত টাকা? 5 টাকা প্রফিট হচ্ছে। জানতে চাইছে লাভের হার কত, তো লাভের হার কত যখন জানতে চাইছে আর যখন এখানে মেনশন করা নেই তখন সব সময় ধরে নেবে লাভের হার তার কস্ট প্রাইসের ওপর অর্থাৎ ক্রয় মূল্যের ওপর জানতে চাইছে। তো প্রফিট পার্সেন্টেজ সমান কি হবে? প্রফিট পার্সেন্টেজ সমান নিচে বসবে কস্ট প্রাইস 95 টাকা, লাভ হয়েছে 5 টাকা, মানে 95 টাকায় 5 টাকা লাভ হয়, 1 টাকায় কত? 100 টাকায় কত? তো এখান থেকে কাটো 5 19 95, 100/19% অ্যান্সার আসবে। তো এখান থেকে ভাগ করো 5 19 95, 5 19 95 আর 5 থাকছে, তাহলে 50 আসছে। 50 মানে 50 মানে 50, 19 দুগুণ 38, 38 মানে ওখানে 12 চলে আসছে, ও 0 চলে আসলে 5 19 95, 6 19 5 19 95 আর 6 19 কত আসে? 114। তো 5.26% এর সমান আসবে, যেটা দেখো আছে অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। প্রফিট পার্সেন্টেজ কত? 5.26%। চলে আসো পরের কোশ্চেন। একটি জামার ধার্য মূল্যর ওপর 20% ছাড় দিলে, ধার্য মূল্য বলতে মার্কড প্রাইস, এমপি বলা হয় মার্কড প্রাইস। তো ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিলে তাতে 150 টাকা বেঁচে যায়, মানে যদি 20% ছাড় দেয় তাহলে 150 টাকা কি হয়ে যাচ্ছে? ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট দেখো এখানে বলেই দিয়েছে এই 25% এর ভ্যালু কত? 150 টাকা। জামাটার বিক্রয় মূল্য কত? তো এখান থেকে 1% এর ভ্যালু বার করব। 1% এর ভ্যালু হলো 150/20। জামাটার বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য জানতে চাইছে। তো জামাটার ক্রয় মূল্য আমি যদি 100 টাকা ধরি, জামাটার ক্রয় মূল্য যদি আমি এখানে আচ্ছা জামাটার এখানে বিক্রয় মূল্য বলেছে, সরি, জামাটার মার্ক প্রাইস যদি আমি এখানে 100 টাকা ধরি, তাহলে এখানে কি করছে? ডিসকাউন্ট দিচ্ছে। তো ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? 20%। তো ডিসকাউন্ট দিলে যদি 20% ডিসকাউন্ট দেয় তাহলে জামাটা বিক্রি করছে কত? সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হবে 80 টাকা। কেন 80 টাকা হচ্ছে? কারণ 100 ইন্টু 100 থেকে 20% বাদ গেলে 80% দামে সে বিক্রি করছে মার্ক প্রাইসের। তো 80/100, তো এখানে 100 100 কেটে গেলে 80, তো 80 টাকায় কিন্তু সে জিনিসটা বিক্রি করছে। তো এখানে দেখো জামাটার বিক্রয় মূল্য কত জানতে চাইছে, মানে 80% এর ভ্যালু জানতে চাইছে। তো 150/20 ইন্টু কত হবে? 80। তো 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 4 20 80, 4 15 কত? 60, মানে 600 টাকা হবে জামার দাম। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এ বি কে 2500 টাকা, সি কে কিছু মূলধন 7% বার্ষিক সরল সুদের হারে 4 বছরের জন্য ধার দেয়। 4 বছর পর এ সুদ হিসাবে মোট এত টাকা পায়। তাহলে এ সি কে কত টাকা ধার দিয়েছিল? তো এ বি কে ধার দিয়েছিল কত? 2500 টাকা। সেই একটাই সূত্র, ইন্টারেস্ট ইকুয়াল টু সরল সুদের, ইন্টারেস্ট ইকুয়াল টু আসল মানে পি ইন্টু সময় মানে টি ইন্টু আর মানে সুদের হার বাই
কত 100। তো এই সূত্রেই অ্যাপ্লাই করব। তো এখানে দেখো যদি বি কে 2500 টাকা দেয় এবং 7% বার্ষিক সরল সুদে 4 বছর পর সুদ কত পাবে, এত টাকা সুদ পাবে বি এর থেকে। এবার ধরে নিই সি কে টাকা দিয়েছিল, সি কে টাকা দিয়েছিল এক্স টাকা, আমি ধরে নিচ্ছি, সেটাই আমার এখানে বার করতে হবে। তো এক্স টাকা যদি দেয় তো এক্স টাকা ওই একই 7% হারে 4 বছরের জন্য সুদ হবে। কত সুদ হবে, এই টাকা সুদ হবে। এবং এর সুদ, সরি সি এর সুদ এবং বি এর সুদ, টোটাল সুদ কত, টোটাল সুদ এটা, সেই টোটাল সুদ দেখো বলে দিয়েছে মোট 1120 টাকা এ সুদ হিসাবে পায়। তো 1120 হলো এর ভ্যালু। এখান থেকে এবার বার করতে হবে এক্স এর ভ্যালু কত। তো এখান থেকে ইজি ভাবে ক্যালকুলেশন করো, 2500 ইন্টু 7 ইন্টু 4 প্লাস এক্স ইন্টু 7 ইন্টু 4, 100 সবার সঙ্গে গুণ করে দিলে এখানে হবে 1120 ইন্টু কত হচ্ছে, এখানে হবে 100। এবার দেখো 7 দিয়ে সবার মধ্যে কিন্তু কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে কাটলে 7 একে 7, 6 7 42, 160। এখানেও 7 কেটে গেল, এখানেও 7 কেটে গেল, 4 দিয়েও কেটে যাচ্ছে, এখানে 4 কাটলো, এখানেও 4 কাটলো, এখানে 4 দিয়ে কাটলে কত হবে 40। তাহলে এখান থেকে দেখো পাচ্ছ কত, এখানে পড়ে থাকছে 2500 প্লাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে 4000, 4000। এক্স এর ভ্যালু কত হবে 2500, ওইদিকে গিয়ে বিয়োগ হয়ে গেলে হয়ে যাবে 1500, 1500 টাকা। জানতে চাইছে যে এ সি কে কত টাকা ধার দেয়। তো আমি ধরে নিয়েছিলাম এক্স টাকা ধার দেয়, এক্স এর ভ্যালু 1500 টাকা পেয়েছি, তো অ্যান্সার হবে অপশন ডি 1500 টাকা। চলে আসো পরের কোশ্চেন। কিছু মূলধনের বার্ষিক 3% সরল সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে ওই একই মূলধনের 3% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ কত। কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকবে। এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের এখানে বলেছে যে 3% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ সবসময় কিন্তু সাকসেসিভ যে সূত্র তোমাদের পড়িয়েছিলাম, সাকসেসিভ সূত্র কি, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই সাকসেসিভ সূত্রেই কিন্তু এর পার্সেন্টেজটা মানে সুদের হারটা বাড়তে থাকে। অর্থাৎ প্রথম বছর 3%, দ্বিতীয় বছর 3%, তো এখানে 3 ইন্টু 3 এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই 100। তো টোটাল কত সুদ পাবে, সুদের হার পাবে, টোটাল রেট অফ ইন্টারেস্ট, টোটাল রেট অফ ইন্টারেস্ট, টোটাল রেট অফ ইন্টারেস্ট এখান থেকে পেয়ে যাবে। তো টোটাল রেট অফ ইন্টারেস্ট কত, 3 আর 3 যোগ করলে 6 প্লাস এখানে কত হবে 9/100, মানে হবে 6.09% হবে টোটাল কি, টোটাল সুদের হার। তো এই টোটাল সুদের হারের ভ্যালুই দেখো বলা আছে 6.09% এর ভ্যালুই দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত টাকা চক্রবৃদ্ধি সুদ পাচ্ছে, 101.50 টাকা কিন্তু চক্রবৃদ্ধি সুদ হিসাবে পাচ্ছে। এবার এখান থেকে বার করো 1% এর ভ্যালু কত, 1% এর ভ্যালু হবে 101.50 বাই কত হবে 6.09। আর এখান থেকে বার করতে হবে কার ভ্যালু, এখান থেকে বার করতে হবে 2 বছরে সরল সুদ। তো 2 বছরের সরল সুদের অর্থ কি, প্রথম বছরও 3%, দ্বিতীয় বছরও 3%, তাহলে টোটাল কত পার্সেন্ট, টোটাল হলো 6%। তো এখান থেকে বার করতে হবে 6% এর ভ্যালু কত। তো 6% এর ভ্যালু এখানে 101.50 ইন্টু 6 বাই কত 6.09%। তো পয়েন্ট এখান থেকে উঠে গেল। এবার এখানে কাটাকুটি করতে হবে। এখান থেকে ফার্স্টে দেখো এখানে 3 দিয়ে কাটলে 3 2 এ 6, এখানে 3 দিয়ে কাটো, 3 2 এ 6 0, 3 3 কে 9, এখানে 5 দিয়ে 3 5 এ 15, 5 2 10, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এখানে 0। তো এখান থেকে আসছে কত 50 2 কত 100 টাকা। তো 2 বছরের সরল সুদ কত হবে, 100 টাকা হবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। এ বি এবং সি একটি কাজ করে যথাক্রমে এতদিন এতদিন এবং এতদিনে, তারা একসঙ্গে সম্পূর্ণ কাজটা করবে কত দিনে। তো এ একা করে কত দিনে, 24 দিনে। বি একা কাজটা করে কত দিনে, 6 দিনে। সি একা কাজটা করে কত দিনে, 12 দিনে। তো
তো এখান থেকে এই 12, 6 এবং 24-এর লসাগু বার করবে, লসাগু পাবে কত 24। এটাই কি হবে, এটাই হবে টোটাল ওয়ার্ক। এখান থেকে এর এফিসিয়েন্সি পাবে কত, 24-কে 24 দিয়ে ভাগ করলে 1। বি এর এফিসিয়েন্সি একইভাবে পাবে, 24-কে 6 দিয়ে ভাগ করলে 4, আর সি এর এফিসিয়েন্সি পাবে এখান থেকে কত 2। তাহলে এ বি আর সি এর এফিসিয়েন্সি কত, এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সির অর্থ হলো এরা একদিনে কত ইউনিট কাজ করতে পারবে, 1 + 4 + 2, 4 আর 2 6, আর 1 7 ইউনিট কাজ করতে পারবে একদিনে। টোটাল কাজের পরিমাণ কত, টোটাল কাজের পরিমাণ হলো 24 ইউনিট হলো টোটাল কাজের পরিমাণ। অর্থাৎ এ বি এবং সি মিলিতভাবে যদি কাজ করে তো এদের সময় লাগবে কত, টাইম লাগবে কত, টাইম লাগবে টোটাল ওয়ার্ক বাই এদের এফিসিয়েন্সি। তো টোটাল ওয়ার্ক কত 24, এফিসিয়েন্সি কত 7, তো 24/7 এর অ্যান্সার আসছে। এখান থেকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করো, 3 × 7 = 21, হাতে থাকছে 3, তো 3 × 3 = 7 দিন সময় লাগবে, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। 12টা মেশিন প্রতিদিন 6 ঘন্টা চালিয়ে একটি ভর্তি রিজার্ভার খালি করে কত দিনে, 15 দিনে। তবে প্রতিদিন 9 ঘন্টা চালিয়ে 12 দিনে ভর্তি রিজার্ভারটা খালি করতে কতগুলো মেশিন চালাতে হবে। তো ইজি কোশ্চেন, তোমাদের বারবার বলেছিলাম একটা সূত্র মনে রাখতে। সূত্রটা হলো m1 d1 t1 বাই কি w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2। m মানে কি, m মানে ম্যান পাওয়ার, d মানে দিন সংখ্যা, নাম্বার অফ ডেজ, t ফর টাইম কত ঘন্টা বা কত মিনিট, আর w ফর কি, w ফর হলো কাজের পরিমাণ, ওয়ার্ক। তো এখানে এই সূত্রই অ্যাপ্লাই করব। এখানে 12টা যে মেশিন আছে, 12টা মেশিন m1 m দ্বারাই ডিনোট করছে, অর্থাৎ ম্যান পাওয়ারই ডিনোট করছে। তো এখানে m1 এর জায়গায় 12 লিখলাম। প্রতিদিন ক ঘন্টা চালাচ্ছে, 6 ঘন্টা, তো t1 এর জায়গায় 6। কতদিন চালাচ্ছে, 15 দিন, তো d1 এর জায়গায় 15 ইকুয়াল টু, এখানে বলছে প্রতিদিন 9 ঘন্টা চালিয়ে, অর্থাৎ এখানে t2 এর জায়গায় 9 বসালাম, কত দিন চালাচ্ছে 12 দিন, অর্থাৎ d2 এর জায়গায় 12 বসালাম, আর কটা মেশিন অর্থাৎ m2 এর ভ্যালু এখান থেকে বার করতে হবে। তো এখান থেকে এবার সমানের এপাশ ওপাশ কাটাকুটি করলে পেয়ে যাবে m2 এর ভ্যালু। তো 12 আর 12 কেটে গেল, এখানে 3 দিয়ে কাটো, 3 2 6, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে কাটলে 3 5 15, তো m2 এর ভ্যালু পেলে 5 2 কত 10টা। অর্থাৎ কতগুলো মেশিন চালাতে হবে, 10টা মেশিন চালাতে হবে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি ট্রেন 162 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে এত মিটার দীর্ঘ অন্য আরেকটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যথাক্রমে 18 সেকেন্ড এবং 15 সেকেন্ডে। তবে ট্রেনটার দৈর্ঘ্য কত? তোমাদের বারবার পড়িয়েছিলাম, ট্রেন যখন একটা খুঁটিকে অতিক্রম করে তখন ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যকে কিন্তু অতিক্রম করে, আর ট্রেন যখন কোনো একটা ব্রিজ হোক বা কোনো একটা প্ল্যাটফর্ম যখন অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সেই ব্রিজ বা সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো এখানে সেই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো উভয় ক্ষেত্রে স্পিড একই, স্পিডের কথা উল্লেখ নেই, ধরে নেব উভয় ক্ষেত্রেই স্পিড একই। তো প্রথম ক্ষেত্রে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স কি হবে, ডিস্টেন্স হবে দেখো 162 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম। তো ট্রেনের দৈর্ঘ্যকে আমি এখানে টি ধরে নিলাম, প্লাস 162 মিটার বাই টাইম কত লাগছে, টাইম লাগছে 18 সেকেন্ড, তো বাই 18। তো এখান থেকে একটা স্পিড পেয়ে গেলে আবার পরের লাইন থেকে আবার ট্রেনের স্পিড পাচ্ছ। তো এখান থেকেও দেখো সেম একইভাবে ট্রেনের দৈর্ঘ্য টি, কারণ সেম একই ট্রেন, তো ট্রেনের দৈর্ঘ্য টি, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে কত 120 মিটার, তো টি প্লাস 120 হবে টোটাল ডিস্টেন্স। টাইম লাগছে কত 15 সেকেন্ড টাইম লাগছে, তো বাই 15, তো এখান থেকেও স্পিড পেয়ে গেলে এই দুটো স্পিডকে এবার ইকুয়াল করে দাও, ইকুয়াল করে দিলে ট্রেনের দৈর্ঘ্য এখান থেকে ইজিলি পেয়ে যাবে। তো টি প্লাস 162, টি প্লাস 120 বাই 15, এখান থেকে কাটো 3 6 18, এখান থেকে কাটো 3 5 15, তো 5t সমান কত হচ্ছে, 5 2 10 এর 0, হাতে 1, 5 6 30, 1 31 এর 1, হাতে 3, 5 1 5, আর 3
কত হচ্ছে 8, আর এখান থেকে কোণাকুণি গুণ করলে 6t প্লাস 6 12 কত 6 12 72 720। তো এখান থেকে সমানের এ সাইড ও সাইড নিয়ে আসলে টি ইকুয়াল টু পাবে 810 এর থেকে 720 বিয়োগ হলে 80 আর 10 কত 90। তো ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? ট্রেনের দৈর্ঘ্য হলো 90 মিটার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এটার একটু ক্যালকুলেটিভ কোশ্চেন আছে, একটু ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেখো কোশ্চেনটা বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে বলেছে 24 কিলোমিটার, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যায় মোট 6 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার আবার স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যায়, বলেছে কত 6.5 ঘন্টায়, তবে স্রোতের গতিবেগ কত? তো স্রোতের অনুকূলে আমরা জানি স্রোতের, আমরা ধরে নিই নৌকার বেগ, আগে ফার্স্টে ধরে নিই নৌকার বেগ। তো নৌকার বেগকে আমি ধরে নিলাম b কিলোমিটার পার ঘন্টা, আর স্রোতের বেগ আমি ধরে নিলাম s কিলোমিটার পার ঘন্টা। তো এখানে নৌকা যখন অনুকূলে যাবে, নৌকাটা যখন অনুকূলে যাবে, তো অনুকূলে যাওয়ার সময় নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর নৌকাটা যখন প্রতিকূলে যাবে তখন কি হবে? নৌকার বেগের থেকে স্রোতের বেগটা কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে অনুকূলের স্পিড এবং প্রতিকূলের স্পিড পেয়ে গেলে, আর ওই একটাই সূত্র, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে আমি যেটা বার করব, টাইম সমান ডিস্টেন্স বাই কি, ডিস্টেন্স বাই স্পিড। এবার এখান থেকে দেখো একটা জিনিস, এখানে ডিস্টেন্স দেওয়া আছে প্রতিকূলের ক্ষেত্রে 24 কিলোমিটার পার ঘন্টা, প্রথম লাইনটার ক্ষেত্রে বলছি 24 কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলে। তো প্রতিকূলের স্পিড কত? প্রতিকূলের স্পিড হলো b মাইনাস এস। আর অনুকূলের যে স্পিড, অনুকূলের যে ডিস্টেন্স বলেছে 36 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলের স্পিড আমি এখানে বার করেছি b প্লাস এস। তো এই দুটোর এখানে যোগ করো, যোগ করলে এখান থেকে টোটাল টাইম পেয়ে যাচ্ছ কত? টোটাল টাইম পেয়ে যাচ্ছ 6 ঘন্টা। তো এখান থেকে একটা সমীকরণ এখানে গঠন হলো। এবার দ্বিতীয় সমীকরণ আরেকটা গঠন করো পরের লাইন থেকে। পরের লাইনে দেখো এখানে বলেছে যে 36 কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলের স্পিড। তো 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার প্রতিকূলের স্পিড, তো 36 বাই বি মাইনাস এস, অর্থাৎ এখান থেকে তুমি টাইম পেয়ে যাচ্ছ। আর এখানে অনুকূলের স্পিড দেখো বলেছে কত? 24 কিলোমিটার পার ঘন্টা। তো 24 বাই অনুকূলের স্পিড কত? b প্লাস এস। তো এখান থেকে টাইম কত বলে দেওয়া আছে 6.5 ঘন্টা। তো 6.5 ঘন্টাকে আমি যদি লিখি 6 দুগুণ 12 আর 6 দুগুণ 12 একে 13, 13 বাই 2 ঘন্টা। তো এই দুটো সমীকরণ এখান থেকে পেলে, এই দুটো সমীকরণ এখান থেকে ক্যালকুলেশন করে এখান থেকে তোমাদের অ্যান্সার বার করতে হবে। তো ক্যালকুলেশনটা তোমরা বাড়িতেই করবে, ক্যালকুলেশন ইজি ক্যালকুলেশন। বাড়িতে করার পর এখান থেকে তোমরা এস এর ভ্যালু যেটা পাবে, এখান থেকে এস এর ভ্যালু পেয়ে যাবে, মানে স্রোতের বেগ পেয়ে যাবে, সেটা লিখেই দিচ্ছি। স্রোতের বেগ পাবে 2 কিলোমিটার পার ঘন্টা। তো অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। তো এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে কম্পেয়ার করবে, কম্পেয়ার করলে তোমরা এখান থেকে স্রোতের বেগ মানে এস এর ভ্যালু পেয়ে যাবে। তো এস এর ভ্যালু জানতে চাইছে স্রোতের বেগ, তো স্রোতের বেগ হবে 2 কিলোমিটার পার ঘন্টা। তো আজকে ক্লাসে যে 15টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে প্রত্যেকটা কোশ্চেন 3 থেকে 4 বার। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস এক্সামের জন্য এবং এর পাশাপাশি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।